আজকে সোমবার, তাই মাশরুম রান্না হচ্ছে। মাশরুম, ডাল আর বেগুন ভাজা আমাদের নিরামিষ খাওয়ার জন্য, আর মা বাবাদের জন্য হচ্ছে মাছের ঝাল, আর নদীর জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছি। আচ্ছা, এখানে আমার মাশরুম একদম রেডি। ঠিক আছে, গরম গরম মাশরুম। আজকে আর সরষে দিয়ে করলাম না, প্লেন করেছি। তো আজকে তো ঈদ, মিস্টার মুখার্জি অফিস কিন্তু ছুটি নেই। রুকসানাকে আমাকে সকাল থেকে উইশও করা হয়নি, তো আমি এখন রান্নাবান্না কমপ্লিট করে যাচ্ছি ওকে উইশ করতে। প্রায় 12টা বেজেই গেছে, আধ ঘন্টার মধ্যে আমাকে চলে আসতে হবে খেতে টেতে দেওয়ার জন্য। তো আমার যারা দর্শক বন্ধুরা ঈদ সেলিব্রেট করছেন তাদের জন্য বলে রাখি, ঈদ মোবারক। ওইদিকে না, ওফ বাইরে যা রোদ আর এত গরম না, কি বলবো। নদীও ছাতা নিয়েছে, আমিও একটা ছাতা নিয়ে যাচ্ছি। তোর তো রোদটা টাকেই লাগছে। এই যে দেখুন, একজন সেজে গুজে আর ভালো ড্রেস পরে আর মোবাইল নিয়ে ঘরে বসে রয়েছে। আয়নের সাথে খেলতে আসনি কেন? সে আমার কি ভালো লাগছে না? যা, আজকে দিনটা তো ফেরত পাবি না, কাল থেকে আবার সেই স্কুল টুল। যা। সোমা আজকে সেজে গুজে এসেছো শাড়ি পরে? শাড়ি পরতে ইচ্ছা হলো আজকে? শাড়ি পরে আসতে ইচ্ছা হলো তোমার আজকে? বললো শাড়ি পরবে, তাই ও তো নিজে তো একটা ছেঁড়া স্কার্ট আইয়ে পরে ঘুরে বেড়াচ্ছে। বললাম আমি 4 দিন উঠে পরবো, আর আমি বাড়ির জামা পরেই চলে এসেছি। বললাম রুকসানার বাড়িতে গিয়ে জাস্ট আধ ঘন্টার জন্য গেছিলাম, তারপর এখন ফিরে এসেছি। এসে সবাইকে খেতে দিচ্ছি। মিস্টার মুখার্জিরও হয়ে গেছে পুজো, ওকেও একবারে খেতে দিই, মানে 3 জনকে একবারে খেতে দিয়ে নদীর ভাতটা নিয়ে আমি ওপরে চলে যাব। আর আমার ভিউয়ার্সদের মধ্যে যারা ঈদ সেলিব্রেট করেছেন তারা কেমন কাটিয়েছেন ঈদটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো মোটামুটি অনুষ্ঠান সমস্ত স্থগিত থাকলেও আবার পুজোয় দেখা হবে। মাশরুমটা ঠিক লাগছে? আচ্ছা, রুকসানার বাড়ি থেকে ঘুরে এলাম, ঘুরে সবাইকে খেতে টেতে দিয়ে এখন ওপরে এসেছি। ওপরে এসে অনেকগুলো ছোটটা কাজ আছে, প্রচুর জামা কাপড় জড়া হয়েছে মিস্টার মুখার্জি আর দাদা ভাইয়ের, ওইগুলো দেখি একটু ইস্ত্রি করে। দাদা ভাই যদিও নিজেরটা নিজেই করে না, মিস্টার মুখার্জি করে না। মা বাবাই প্রথমে উড়িষ্যায় থাকতো, মানে আমার শ্বশুর শাশুড়ি উড়িষ্যাতেই বাবা চাকরি করতো, শাশুড়ি ওখানেই থাকতো, এবং দাদা ভাইয়ের বিয়ের পরে বৌদি ওখানে গিয়ে চললো। মানে মেন সংসারটাই হচ্ছে উড়িষ্যাতে, এখানে কলকাতায় কোনো সংসারই ছিল না। মিস্টার মুখার্জি এখানে একা ব্যাচেলার থাকতো এবং নিয়ে থাকতো, নিজের মতো খেতে থাকতো, চাকরি করতো। আমার বিয়ের পরে কলকাতার মানে যে সংসারটা এটা ফর্ম হয়েছে। আগে কিন্তু উড়িষ্যাতেই সংসার ছিল। মানে আমার শাশুড়ি মা সারাটা জীবন ওনার ছেলেদের মানুষ করা থেকে আরম্ভ করে স্কুল কলেজ, শাশুড়ি মায়ের সংসার সব কিছু সারাটা জীবন, মানে প্রায় 40 বছর সংসার করেছে, নিজের সংসার। তো সেটা উড়িষ্যাতেই করেছে, কলকাতায় কিন্তু ওনার সংসার ছিল না। আমার বিয়ের পরে দাদা ভাই বৌদি ওখানে থাকতে শুরু করলো, আর শ্বশুর শাশুড়ি আমাদের কাছে এসে থাকতে শুরু করলো। তো এই হচ্ছে মেন গল্পটা। কিন্তু ভগবানের কৃপায় এরপরে আমরা গোটা ফ্যামিলি একসাথে হতে চলেছি। মানে একই ঘরে না থাকি তবুও কাছাকাছি থাকা, এটা হচ্ছে আমার মনে হয় সব থেকে বেটার। একসাথে থাকতে গেলে অনেক ঠোকাঠুকি হয়, সম্পর্কও খারাপ হয়, অনেকজনের হয় না, ঠিক হয়ে যায়, আর অনেকজনেরও হয়। আমাদের যদি ক্যাপাসিটি থাকতো, মানে ধরুন যদি এটা 3 BHK বা 4 BHK হতো, তাহলে হয়তো দাদা ভাইয়ের এখানেই শিফট করতো। যেহেতু এটা 2 BHK, সেহেতু ওরা নিজেদের বাড়ি নিয়ে আসছে, এই হচ্ছে ব্যাপার। এতগুলো জামা, এখানে বেশিরভাগ মিস্টার মুখার্জি আছে, দাদা ভাইয়ের বোধহয় একটা প্যান্ট আর একটা জামা আছে। একটা ছোট ভূত লুকিয়ে আছে এখানে, এই ভূতটার মাঝে নড়ে, এই যে চাদরের ভেতর থেকে মাঝে মাঝে ভূতটা নড়ছে। এই দেখুন কি সুন্দর ডান্স করতে দেখছেন ভূতে। সেই ভূতটা আবার এখানে ড্রয়িং করতে বসেছে। সমস্ত জামা আয়রন করা হয়ে গেছে, ইনক্লুডিং আমারগুলো। আমার এই যে টি শার্ট অ্যান্ড প্যান্টটা পরেছিলাম, এগুলো কেচে ইস্ত্রি করা হয়ে গেছে। আজকে ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমি এলাম গাছে জল দিতে। বাবা, পেপসি যাচ্ছে দোকান থেকে আমাকে দেখে। এই দেখুন, আরেকটা লিলি ফুল ফুটেছে আমার, এখনো ভালো করে ফোটেনি, আরো বড় হবে। এটা ইয়েলো কালারের, আগেরটা পড়েছিল ওই পিঙ্ক কালারের টাইপের, এটা ইয়েলো কালারের। আর হ্যাঁ, এটা ঠিকই ধরেছেন, এটা মোরগ ঝুটি গাছ, মোরগ ঝুটি ফুলের গাছ এটা। দিদি ওখানে পেপসিকে স্নান করাচ্ছে, আর নদী এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নদী দেখছিস কেমন পেপসি স্নান করছে? যদি আমরাও কুকুরতে তুমি আমাকে বকতে না। এই যে ছাদে জল দেওয়ার নেশা লেগেছে নদীর, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদে জল দেবে। বাবা, এটা উড়ে যাবে। এত গরমের মধ্যেই টেরিকটের জামাটাকে পরেছে দেখুন। বললাম একটা কটনের জামা বের করে দে, না ও এইটাই পরবে। তাহলে চুলটা বেঁধে দিই? নদী, চুলটা বেঁধে দিতে হবে কিন্তু। রুকসানা তো শাড়ি পরেইছে, তার সাথে আবার সোমাও শাড়ি পরেছে আজকে। আমাকে বলছিল, মানে আমি ভাবতাম শাড়ি পরে যাবো, শাড়িগুলো তো পুরো একদম বৌমার মতো লাগছিল। তো আমি তো শাড়ি পরিও না, শাড়িগুলো পরাও হয়ে ওঠে না, এক গাদা শাড়ি রয়েছে, ভাবছিলাম পরবো, বাট বিশ্বাস করুন এত গরম করছে আমার নমস্কার শাড়ি, আমি এটা পরেই বেরিয়ে যাচ্ছি। চলো নিচে চলো। দিদি নিজের কাজ ছাড়ছে, যে কালকে মোচা হবে বলেছিলাম, আজকের থেকে মোচা ছাড়িয়ে রেখে পালিয়ে যাচ্ছে। ভাত খাওয়ার জামা কাপড় ছেড়েই আমি সন্ধেটা দিই, তো আজকে একবারেই মানে বাইরে যাওয়ার ড্রেসটাই পরে নিয়েছি। ওটা পরেই সন্ধে দিয়ে মাকে খেতে দেবে, আর আমিও নিজে খেয়ে বেরিয়ে যাব, কারণ আজকে এমনিতেই সোমবার, আর বাইরে আমি কিছু খেতে পারবো না।
আগে যখন দিদি ছিল না, আমি আর শাশুড়ি মিলে সংসার চালাতাম না, মানে রান্না বান্না করতাম, তখন আমি এটা করতাম। আমি আগের দিনে মোচা হলেই ছাড়িয়ে ধুয়ে ভালো করে কুচিয়ে রেখে দিতাম, আর তারপরের দিনে সেদ্ধ করতাম। নাহলে অফিস যাওয়ার সময় মোচা রান্না করে মিসেস মুখার্জি অফিসে বেরোবে, তো খুব দেরি হয়ে যেত আর কি সব কিছু করতে। ইভেন অনেকে তো এরকম করে দেখি সারা সপ্তাহে সবজি টবজি কেটে রেখে দেয়, বাট আমার দ্বারা সেটা হয় না, তাই যেটুকু এগিয়ে রাখা যায় সেটুকুই এগিয়ে রাখি। আচ্ছা, আপনারা সারা সপ্তাহে মিল প্ল্যান কিভাবে করেন সেটা যদি জানান তাহলে আমারও সুবিধা হয়, কারণ শেখার তো কোনো শেষ নেই। আর আজকের তরকারিটা যেহেতু সুলতাদি করেছিল, তো সেহেতু জানতাম যে খুব একটা মানে ভালো হবে না আর কি, তো সেই জন্য আমি বলেছিলাম রুটিনে আমার জন্য জাস্ট অল্প তেলে আটারই পরোটা করে দাও আমার আর মায়ের জন্য, তো সেটাই করে দিয়েছিল। আমি দুটো পরোটা আর কুমড়ো আলুর তরকারিটা দিয়ে খেয়ে বেরিয়ে গেছিলাম। আচ্ছা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে? আমি একবারে খেয়ে দিয়ে বেরোচ্ছি, নাহলে না মানে বেশি একটুক্ষণ থাকতে থাকতে খিদে পেয়ে যাবে, আর তখন এটা ওটা সেটা খেতে ইচ্ছা করবে, ওই জন্য বাড়ি থেকে বেরোনোর আগে খেয়ে নিয়েছি ব্যাস। হ্যাঁ, শুরু হয়ে গেছে। খাচ্ছে নদী, নদী এখন স্প্রাইট খাচ্ছে। শাহানা অফিস থেকে ফিরে আগে ঘুগনি নিয়ে বসে পড়েছে। আমি না বুঝতে পারছি না সেমাইয়ের উপরে ওটা ফুচকা ভেজে ছড়িয়েছে, ওটা রুকসানার নতুন ইনোভেশন, ঠিক আছে? হ্যাঁ, ওটা ফুচকা ভেজে বোতলে ছড়িয়ে দিয়েছে, ভালো লাগছে। নদী খাবে গুনি, এই সোমা তো সকালবেলা খেয়েছে, ও আর খাবে না। আমিও খেয়েছি সকালে, আমি খাবো না। নদী নদী বলছি, শাহানা খাচ্ছে, আর একটু মিস্টার মুখার্জি সে খাবে। এখানে পূজা খাচ্ছে ঘুগনি। পূজা ভালো লাগছে খেতে, ঘুগনিটা ভালো করে ও। কি হচ্ছে তোদের এখানে গপ্প সপ্প? এটা হচ্ছে মানিক জোর, দুটোকে দেখতেও একরকম, হাইটও একরকম, সব মনে হয় ভাই বোন। শাহানা, তুই নিজেও যাচ্ছিস, সাথে ব্যাগও নিয়ে যাচ্ছিস? এই ব্যাগটা কালকে যোগা করার সময় নিয়ে আসিস। হ্যাঁ, টিফিন বক্সগুলো ফেরত দিতে হবে। আমার কাছে তোর একটা বক্স আছে, দিয়েছে। এই হেয়ার স্ট্রেটনারটা আমি নতুন কিনলাম। এই আমার যেটা আছে না, সেটা একটু বেশ ভারী, আর মানে এত বড় যে কোথাও নিয়ে যাওয়ার জন্য ভীষণ অসুবিধা হয়। এটা নিলাম, এটা খুব হ্যান্ডি, আর এটা না খুব কম দাম নিয়েছে, যার জন্য একটা হিউজ বাজেট নেই, মানে 3-4 হাজার টাকা এরকম দিয়ে কিনতে পারবেন না যারা বিশেষ করে কলেজ স্টুডেন্ট, তাদের জন্য বলছি। তো এটা কিরকম কাজ করে না করে আমি শর্টসেই শেয়ার করবো, ঠিক আছে? আর এটা হচ্ছে হেয়ার ব্রাশ, মানে স্ট্রেটনিং ব্রাশ আর কি। মানে তোমার চুলটা স্ট্রেট করে দিয়ে এসো, বসো, দেখি কেমন স্ট্রেট হয়। এটা চুল স্ট্রেটই, আরো স্ট্রেট হবে, সেই যেরকম ছেলেগুলো করে না, মোড়ক ঝুটির মতো সামনে ছোট, আজকালকার ছেলেগুলো ফালতু লাগে করে বিচ্ছিরি, তবুও করে দিয়েছো। অন করেছি, টিং টিং করে লাইট জ্বলছে, এটা ব্লু কালার লাইট, এটা পাওয়ার বাটন, এটা অন করি। অন তো হয়ে গেছে মনে হচ্ছে, ঝাঁকানাকা করে সব লাইটগুলো জ্বলতে শুরু করে দিয়েছে। এটা প্লাস, এটা মাইনাস, ওই টেম্পারেচার বাড়ানো কমানো যাবে, আমি কমিয়ে রাখি। আমি স্ট্রেটনারটা চালিয়েও না আমি ইউজ করার সাহস পাই না, কিন্তু পোড়া পোড়া গন্ধ যাচ্ছে। ভাবছি আমার চুল পুড়ে যায়, এমনিতেই তো চুলের এই অবস্থা সুন্দর, তারপরে চুল পুড়ে গেলে শেষ পুরো। আজকে থাক, কালকে রিস্ক নিয়ে এটার উপরে শর্টসই বানাবো ভাই। আজকে আমি আর ইউজ করতে পারছি না, রাত্রেবেলা যদি কোনো চুল নিয়ে দুর্ঘটনা ঘটে কে ছুটবে। আর এখানে পাপা আর মেয়ে শুয়ে রয়েছে উল্টে। আজকে সকালবেলায় যে ঘটনাটা ঘটলো আমার সাথে না, সেরকম জীবনে কোনোদিন ঘটেনি। মানে এরকম কোনো ঘটনা ঘটতে পারে আমি যেটা কল্পনাও করিনি, ঠিক আছে? আমি সব দিক মানে চারিদিকে বেরোই, আমি ভাবি যে না আনসেফ ঠিক আছে, বাট ছাদটাও যে আমাদের জন্য এতটা আনসেফ হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। সকালবেলা স্নান করেছি, স্নান করে উঠে পুজো টুজো করতে হবে, তার আগে আমি পাম্প চালাতে উঠি জল ভরতে। জাস্ট দরজাটা খুলেছি, দেখছি এটা মোটামুটি 6 ফুট সাইজের একটা সাপ ছাদের মধ্যে গোটা ছাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। মানে আমার দেখে না আমি কিছুক্ষণ পর্যন্ত মানে আমি বিশ্বাসই করতে পারি এটা কি, দিয়ে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে আমি বলছি আমি ভূতের সাথে ডিল করতে পারবো, আমি বদমাইশ মানুষের সাথে ডিল করতে পারবো, সাপের সাথে আমি ডিল করতে পারবো। কারণ কি বলতো, সাপ আমার ভয় থেকেও বেশি কিরকম একটা গা শিরশিরি একটা কিরকম একটা ব্যাপার থাকে, আমার মনে হয় দাঁতগুলো দাঁতের সাথে লেগে যাচ্ছে, মানে এইরকম দেখলে ওদেরকে মনে হয় কিরকম যেন একটা করছে শরীরটা, এরকম মনে হয়। মিস্টার মুখার্জিকে এসে বললাম, ও একটা বিশাল বড় একটা কঞ্চি টাইপের একটা আছে না, লম্বা মানে ডান্ডা টাইপের, ওটা নিয়ে ছাদে গিয়ে সামনে পেটালো, ও আওয়াজ পেয়েই নিচে পালিয়ে গেল আর কি, পেয়ারা গাছের ডাল ধরে। মানে আজকের মধ্যে আমরা পেয়ারা গাছটা কাটাচ্ছি, এই সিচুয়েশন হবে জীবনে ভাবতে পারিনি, মানে এইরকম ভয়ঙ্কর সিচুয়েশন। আজকে ওটা দাঁড়ার সাপ ঠিক আছে, বাট যদি একটা কেউটে হতো তাহলে তো মিস্টার মুখার্জি আমি ছাদেও পাঠাতে পারতাম না। আমি দেখে এসেছিলাম ওটা দাঁড়ার সাপ, সেই জন্যই বললাম যে ঠিক আছে, ও যাচ্ছে বলতে যাক, অসুবিধা নেই। কিন্তু কেউটে হলে তো আমি যেতেই দিতাম না, অসম্ভব। কি করতাম তখন, কিভাবে দাঁড়াতাম জানি না। কেউটে হলে কি হতো পাপা, কি করতো? কেউটে বিষধর সাপ, পয়জনাস, কামড়ে দিলে মানুষ মারা যায়। এইগুলো কামড়ালে কিছু হয় না, শুধু রক্ত বেরোবে, আর কিছু হবে না। অনেকে মানুষটা করেছে, গ্লাসের মধ্যে প্লাস্টিক দিয়ে একটা সাপকে কামড়া